সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক বা এসএসসি এর আহ, গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর। তো বাস্তব সংখ্যার অঙ্কগুলি বুঝতে হলে আসলে বাস্তব সংখ্যার আহ উপর যে বেসিক আলোচনা আছে সেগুলোকে আগে বুঝতে হবে। তো এর জন্য আমি প্রথমে শুরু করব, অর্থাৎ গুণনীয়ক বা গুণিতক কি এটা সর্বপ্রথম বুঝতে হবে। ধরেন আমি 12 এর গুণনীয়ক কারা তাদেরকে বের করবো। তো 12 কে ভাঙলে যাদেরকে পাওয়া যায় তারাই হচ্ছে 12 এর গুণনীয়ক। যেমন 1 পূরণ 12, 2 পূরণ 6, 3 পূরণ 4। এই 12 কে ভাঙলে এই সংখ্যাগুলোই পাওয়া যায়, আর কোনো সংখ্যা পাওয়া যায় না। তাহলে এই 12 এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলা। মানে কোন সংখ্যাকে ভাঙলে যে সকল সংখ্যা পাওয়া যায় তাদেরকে হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে এরা 1, 12, 2, 6, 3, 4 এরা হচ্ছে 12 এর গুণনীয়ক। তো একইভাবে আমি তো একইভাবে আমি গুণিতক কারা, এই গুণিতকটা যদি বের করতে চাই তাহলে মানে গুণিতক কারা যে সকল গুণিতক হচ্ছে, ধরেন আমি 3 এর গুণিতক বের করব। তো 3 এর গুণিতক কারা মানে অর্থাৎ 3 দিয়ে যাদেরকে ভাগ করা যাবে তারাই হচ্ছে 3 এর গুণিতক। যেমন 3 দিয়ে 3 কে ভাগ করা যাবে, 6 কে ভাগ করা যাবে, 9 কে ভাগ করা যাবে, তারপর 12 কে ভাগ করা যাবে, 15 কে ভাগ করা যাবে। এরকম 3 এর গুণনীয়ক অনেকটাই আছে গুণিতক। অর্থাৎ 3 দিয়ে আমি যাদেরকে ভাগ করতে পারবো তারাই হচ্ছে 3 এর গুণিতক। এখন আমি যদি 2 দিয়ে ভাগ করতে চাই, যেমন 2 দিয়ে 2 কে ভাগ করা যাবে, 2 দিয়ে 4 কে ভাগ করা যাবে, 6 কে ভাগ করা যাবে, 8 কে, 10 কে, এরকম অসংখ্য আছে যাদেরকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ যে সংখ্যা দিয়ে অন্য সংখ্যাগুলোকে ভাগ করা যায়, যে সংখ্যা দিয়ে অন্য সংখ্যাগুলোকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ 2 দিয়ে আমি যেহেতু তাদেরকে ভাগ করতে পারবো। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুণিতক বা গুণনীয়ক এরা সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, কখনোই অপূর্ণ সংখ্যা হবে না। যেমন এখানে কিন্তু 12 কে ভাঙলে এই সকল সংখ্যা পাওয়া যায়, সুতরাং 12 এর গুণনীয়ক হচ্ছে এরা। কিন্তু এখানে যদি আমি 12 কে অর্থাৎ 5 ক্রস 2.4 দিই তাও 12 হয়, অর্থাৎ 5 এর সাথে 2.4 গুণ দিলেও 12 হয়। তবে তার কিন্তু এটা কিন্তু মানে 12 এর গুণনীয়ক হবে না, কারণ এখানে পূর্ণ সংখ্যা আসেনি, দুইটি পূর্ণ সংখ্যা আসতে হবে। অর্থাৎ এখানে একটা পূর্ণ সংখ্যা আসছে, একটা কিন্তু অপূর্ণ সংখ্যা আসছে। অপূর্ণ সংখ্যা বা দশমিক আসলে হবে না। তাইলে এই 12 এর গুণনীয়ক কিন্তু 5 এবং 2.4 হবে না। অর্থাৎ গুণনীয়ক হতে হলে অবশ্যই দুইটি কিন্তু পূর্ণ সংখ্যার গুণফলের সমন্বয় এটা হতে হবে, তাইলেই তবে ওই সংখ্যাটা গুণনীয়ক হচ্ছে এরা। কিন্তু এটা গুণনীয়ক হবে না, কারণ এখানে দশমিক সংখ্যা আসছে। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আসলেও একটি দশমিক সংখ্যা আসছে, সুতরাং এটা হবে না। দশমিক সংখ্যা মানে হচ্ছে অপূর্ণ সংখ্যা, সুতরাং এটা 12 এর গুণনীয়ক কখনোই হবে না। একইভাবে গুণিতক হচ্ছে, যেমন এখানে যদি 3, 6, 9, 12 এদেরকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং হচ্ছে 3 এর গুণিতক হচ্ছে এরা। তাহলে কিন্তু 10 কি গুণিতক নয়, কারণ 10 কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে 3.3333 এরকম মানে সংখ্যা আসবে, অর্থাৎ দশমিক আসবে। সুতরাং এটা যেহেতু অপূর্ণ সংখ্যা, সুতরাং এগুলো হবে না। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে। অর্থাৎ মানে আমি 3 এর গুণনীয়ক যদি বের করতে চাই, এটা 3 দ্বারা যাদেরকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তারাই একমাত্র হচ্ছে 3 এর গুণিতক। একইভাবে হচ্ছে 2 এর গুণিতক হচ্ছে এভাবে 2, 4, 6 এগুলাকে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাই এরা হচ্ছে 2 এর গুণিতক। কিন্তু একইভাবে যেমন আমি 5 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাও কিন্তু ভাগ হয়, ভাগ অবশ্যই হবে। ভাগ হলে বা 5 কে 2 দ্বারা ভাগ দিলে 2.50, অর্থাৎ এখানে দশমিক সংখ্যা আসছে, অর্থাৎ অপূর্ণ সংখ্যা আসলে হবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে। অর্থাৎ যে সকল 2 এর গুণিতক বের করতে হলে যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিলে একদম নিঃশেষে বিভাজ্য হয় এবং ভাগফলটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে তারাই হবে এই 2 এর গুণিতক। তো এই ছিল এটা গুণিতক এবং গুণনীয়কের ব্যাপারটা নিয়ে মানে অল্প পরিসরে আলোচনা করলাম, যেহেতু এই অধ্যায়ের এটা আলোচনার বিষয় নয়। এটা হচ্ছে সপ্তম অষ্টম শ্রেণীতে এটা নিয়ে আলোচনা আছে বিস্তারিত। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, একটু রিমাইন্ড করে দিলাম। তাহলে 2 এর গুণিতক হচ্ছে তারা। এটা সহজ ভাবে বুঝতে গেলে এটাই বোঝা যায়। তো এখন আমি এটা হচ্ছে খুব সহজেই, এটা অ্যাকচুয়াল পারফেক্ট সংজ্ঞা নয়, কিন্তু এটা সহজে বোঝার উপায়। কিন্তু এখন আমি বাস্তব সংখ্যা আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা করব যে স্বাভাবিক সংখ্যা আসলে কি। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল অখণ্ড, অর্থাৎ শূন্য ব্যতীত সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যার আমি সংজ্ঞাগুলো এখানে বোর্ডে লিখছি না, সংজ্ঞাগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। অর্থাৎ শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5 সহ
এরকম সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাকে অসীম পর্যন্ত সকল সংখ্যাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখানে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার অন্তর্গত নয়। তাহলে আমি যদি এই সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা শূন্য বাদে 1 থেকে শুরু করি অসীম পর্যন্ত, এবং যেহেতু স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তাইলে আমি স্বাভাবিক সংখ্যার সেট লিখতে পারি n সমান, অর্থাৎ 1 থেকে অসীম পর্যন্ত ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা থাকতে পারে, যৌগিক সংখ্যা, পূর্ণ সংখ্যাই আছে। এবং আমি সংজ্ঞার মধ্যে যেহেতু বলছি সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে অখণ্ড বলতে কি বোঝায়? আমরা যদি অখণ্ড বলতে হচ্ছে যদি ভগ্নাংশ ছাড়া, অর্থাৎ ভগ্নাংশ কোনো কিছু ভগ্নাংশ বা দশমিক ছাড়া এই সংখ্যাগুলো, অর্থাৎ দশমিক আসবে না এবং ভগ্নাংশ এই বিষয়টা ছাড়া, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, এভাবে পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4, এভাবে পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক আসবে না বা ভগ্নাংশ আসবে না, এগুলো ছাড়া সকল ধনাত্মক সংখ্যাগুলোকে, অর্থাৎ 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, এবং স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যৌগিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে। তো এই মুহূর্তে আমি স্বাভাবিক সংখ্যা আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে। আসলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত যাদেরকে ভাঙা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যাকে ভাঙা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। যদি আমি মৌলিক সংখ্যাকে p দ্বারা প্রকাশ করি, তাহলে এরকম একটা সেট আমি যদি কয়েকটা লিখি, যেমন 2, আমরা জানি 2 3, তারপর 5 7, তারপর হচ্ছে 11, এরকম সংখ্যাগুলো যাদেরকে ভাঙা যায় না। ভাঙা যায় না বলতে আসলে কি বোঝায়? ধরেন 2 মৌলিক সংখ্যা কেন? আমি কিন্তু 2কে 2 এবং 1 ব্যতীত আর কোন সংখ্যা দিয়ে তার কিন্তু গুণনীয়ক নেই। অর্থাৎ 2 এর 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ 2 ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ 2 কে আর এই দুটো সংখ্যা ছাড়া, মানে সে নিজে এবং 1 ব্যতীত আর কোনো গুণনীয়ক পাওয়া যাবে না। তাহলে হচ্ছে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আমার এখানে আমি 3 সেম, অর্থাৎ 3 কে ভাঙলে ওই 1 এবং 3ই লেখা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে মানে 3 কে ভাঙা যায় না। কিন্তু 4 কেন? 4 কেন মৌলিক সংখ্যা নয়? 4 কে আমি 1 গুণ 4 লিখতে পারি, আবার 2 গুণ 2 লিখতে পারি। অর্থাৎ এই 1 এবং ওই 4 ব্যতীত আরো কিন্তু, অর্থাৎ 2 এবং আরো দুইটা সংখ্যা দিয়ে কিন্তু এটাকে ভাঙা যায়। অর্থাৎ যে সকল সংখ্যাকে 1 ব্যতীত 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 3, তারা 1 ব্যতীত এবং ওই সে নিজেও ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাঙা যায় না, তার হচ্ছে মৌলিক সংখ্যা বলে। যেমন এখানে আমি 5 কেন মৌলিক সংখ্যা? 5 কেও 1 প্লাস 5, অর্থাৎ এটা ছাড়া, মানে 1 এর সাথে সে নিজেও গুণ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আর 5 কে ভাঙা যাবে না। সংখ্যাটা পূর্ণ সংখ্যা হতে হবে, মানে সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু অন্য কোনো ভগ্নাংশ দিয়ে আমি, ভগ্নাংশ বা দশমিক সংখ্যা দিয়ে গুণ দিয়ে আমি 5 তৈরি করতে পারি, কিন্তু সেটা হবে না। অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ব্যতীত যদি অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাইলে তাকে অর্থাৎ মৌলিক সংখ্যা বলে। যেমন এখানে 6 মৌলিক সংখ্যা নয় কেন? কারণ 6 কে 1 এবং 6 ছাড়াও 1 এবং 6 ছাড়া 2 ক্রস 3, অর্থাৎ 2 এবং 3 দিয়ে ভাঙা যায়। অর্থাৎ যে সকল সংখ্যাকে 1 এর সাথে, মানে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, যে সকল সংখ্যাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তাদের কি হচ্ছে মৌলিক সংখ্যা বলে। যেমন 7 কিন্তু 1 এর সাথে হবে, 1 পূরণ 7 এটা হবে, কিন্তু এখানে আর কোনো সংখ্যা মানে গুণফল কিন্তু দিয়ে গুণ দিয়ে কিন্তু 7 পাওয়া যাবে না। তার মানে হচ্ছে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। আর তাইলে আমরা যদি এরকম মৌলিক সংখ্যা লিখি, তাহলে 2 কে 1 ব্যতীত 3 5 7 এগুলো 1 ব্যতীত, 11 1 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। এরকম আরো সংখ্যা আছে, যেমন 13 কিন্তু এভাবে মৌলিক সংখ্যা। 15 কিন্তু আবার মৌলিক সংখ্যা নয়, কারণ 15 হচ্ছে 3 5 15, 3 5 15 পাওয়া যায়, আর 1 দিয়ে তো হয় 1 পূরণ 15 তো হবে। এটা ছাড়া যদি আমি যেহেতু মৌলিক সংখ্যা নির্ণয় করি, এই 1 এর সাথে গুণ এর বিষয়টা আছে, 1 ব্যতীত মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করে থাকি 1 এর হিসাব ছাড়া। তাহলে 15 কে ভাঙা যায়, তাহলে হবে না। 16 কে আবার ভাঙা যাবে, 16 কে, অর্থাৎ 16 হচ্ছে কয়েক প্রকার ভাঙা যাবে। 2 পূরণ 8 হবে, তারপরে 4 পূরণ
4 হবে, অনেকভাবেই ভাঙা যায় 16কে। তার মানে যে সকল সংখ্যাকে এভাবে ভাঙা যায় তারা হচ্ছে যৌগিক সংখ্যা, আর যে সকল সংখ্যাকে ভাঙা যায় না, ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাইলে এবং এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। একইভাবে আমি যদি যৌগিক সংখ্যা লিখি এবং যৌগিক সংখ্যার কম্পাউন্ড নাম্বার লিখি এবং সেটাকে যদি সি দ্বারা প্রকাশ করি, তাইলে তার যদি সেট আমি লিখতে চাই, তাহলে এখানে হচ্ছে 4 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 4কে ভাঙা যায়, 6কে ভাঙা যায়, 8কে ভাঙা যায়, তারপরে 9কে ভাঙা যায়, কারণ 3 3 9, তাহলে 9কে ভাঙা যায় যেহেতু, তাহলে 9 মৌলিক সংখ্যা। 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 10কে ভাঙা যাবে, 5 দুগুণে 10, তারপরে 11কে ভাঙা যায় না, 12কে ভাঙা যায়, অর্থাৎ 6 দুগুণে 12, 3 4 12 ভাবে ভাঙা যায়। তারপরে এরকম যৌগিক সংখ্যা প্রচুর আছে, যেমন আরো আছে 14কেও কিন্তু ভাঙা যায়, 7 দুগুণে 14 এরকম আছে। মানে যৌগিক সংখ্যা প্রচুর আছে, অসীম পর্যন্ত যৌগিক সংখ্যা পাওয়া যাবে। মানে যাদেরকে ওয়ান ছাড়াও, অর্থাৎ যাদেরকে ওয়ান ছাড়াও মানে অন্য সংখ্যা দিয়ে ভাঙা যাবে, মানে যাদের ওয়ান ব্যতীত অন্য গুণনীয়ক আছে তারা হচ্ছে যৌগিক সংখ্যা। আর যাদের হচ্ছে ওয়ান ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, অন্য কোনো ওয়ান ছাড়া অন্য কারোর সাথে গুণ দিয়ে কিন্তু 2 পাওয়া যাবে না, পূর্ণ সংখ্যার সাথে গুণ দিয়ে কিন্তু 2 পাওয়া যাবে না। তাইলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এবং এই একমাত্র জোড়, একমাত্র এই যে 2 হচ্ছে একমাত্র জোড় এবং সবচেয়ে ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা। 2 হচ্ছে একমাত্র জোড় এবং সবচেয়ে ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা। কারণ জোড় অন্য কোনো সংখ্যা, অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না, কারণ সকল জোড় সংখ্যাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। তার মানে বাকি সকল জোড় সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাঙা যাবে। আমরা বলছি যেমন হচ্ছে 20 কেন যৌগিক সংখ্যা, সেটা তো 1 দিয়ে গুণ দিয়ে 20 ভাঙা যাবেই, তারপরে আবার 10 গুণ 2 মানে 2 দিয়ে সবকিছু ভাঙা যাবে। এই জন্য একমাত্র জোড় এবং ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং একই সাথে আমি যৌগিক সংখ্যাটাও কি বুঝিয়ে দিলাম। যৌগিক সংখ্যা হচ্ছে ওয়ান ব্যতীত অন্য যে সকল সংখ্যা দ্বারা মানে এই সংখ্যাটাকে ভাঙা যায়, বা ওয়ান ব্যতীত অন্য, ওয়ান এবং সে ছাড়াও অন্য কোনো সংখ্যা, যে সকল সংখ্যা মানে অনেক সংখ্যাই আছে যাদেরকে যারা হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ ওয়ান ব্যতীত অন্য যদি গুণনীয়ক থাকে তাহলে সে যৌগিক সংখ্যা, আর যদি না থাকে তাহলে সে হচ্ছে মৌলিক সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন অখণ্ড সংখ্যা কি বলছিলাম আমি, যেমন 2 হচ্ছে অখণ্ড সংখ্যা, 3 অখণ্ড সংখ্যা, এরা পূর্ণ সংখ্যা। অর্থাৎ 4 অখণ্ড সংখ্যা। মানে অখণ্ড সংখ্যা কি? যদি কোনো সংখ্যার মধ্যে দশমিক না থাকে অথবা ভগ্নাংশ না থাকে এরকম, মানে এগুলো হচ্ছে দশমিক আসবে, এগুলাকে আমি ভাঙলেই দশমিক আসবে। এরা হচ্ছে খণ্ড সংখ্যা, এদেরকে বলতে হবে খণ্ড সংখ্যা, কারণ এরা পূর্ণ সংখ্যা নয়। তো এখন পূর্ণ সংখ্যা হচ্ছে যারা দশমিক ছাড়া এবং ভগ্নাংশ ছাড়া যারা আছে স্বাভাবিকভাবে, তারাই হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন আমি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা, আমি যদি পূর্ণ সংখ্যার সেট লিখি তাহলে লিখতে হবে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন আমি এদিকে যদি একটু অসীম পর্যন্ত দিই, আর এদিকে যদি -3, তারপরে -2, তারপরে -1, তারপরে হচ্ছে 0, তারপরে 1 2 3 এভাবে দিই 4, এভাবে দিলাম অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝানো হলো যে এই যে ডট দ্বারা বোঝানো হচ্ছে অসীম। অর্থাৎ মানে পূর্ণ সংখ্যার সংজ্ঞা মতে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। তার মানে শূন্য পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত, মাইনাস দিকে দিয়ে মানে মাইনাস দিকে অসীম পর্যন্ত, তো -1 -2 -3 -4 -5 অসীম পর্যন্ত, ওইদিকেও +1 +2 +3 অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে এভাবে কোনো দশমিক আসবে না, ভগ্নাংশ থাকবে না, হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যার মধ্যে আমি যদি আরেকটু ভাগ করি, যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা জেড প্লাস দ্বারা প্রকাশ করি, জেড প্লাস দ্বারা প্রকাশ করি। অর্থাৎ জেড এর ডান পাশের নিচে প্লাস দিয়ে এটা প্রকাশ করি, এবং এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ তাইলে আমি 1 2 3 4
5, মানে অর্থাৎ এরা হচ্ছে অসীম পর্যন্ত এভাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্য আসবে না। একটা কথা বলা উচিত যে শূন্য ধনাত্মক কোনো ঋণাত্মক নয়। এই জন্য পূর্ণ সংখ্যার মধ্যে বলাই আছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আর যেহেতু এখানে আমি এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ বলছি, এই জন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মানে 1 থেকে ধনাত্মক দিকে অসীম পর্যন্ত। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তারা হচ্ছে যেমন এখানে আমি যদি প্রথমে ডট ডট দিয়ে দিই, যেমন -3, -2, -1, তারপর হচ্ছে এখানে সর্বশেষ -1 পর্যন্তই হবে। অর্থাৎ যেহেতু পূর্ণ সংখ্যা, অর্থাৎ এদিকে হচ্ছে শূন্য ব্যতীত, শূন্য কিন্তু ঋণাত্মক সংখ্যা নয়, শূন্য ধনাত্মক সংখ্যা নয়, ঋণাত্মক সংখ্যা নয়। তাইলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? 1 থেকে, অর্থাৎ -1, -2, -3, এভাবে -4, -5 এভাবে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত সকল অখণ্ড ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকে। তাইলে এখন যে বিষয়টা দাঁড়ালো, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা। এই জন্য শূন্য থেকে এদিকে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত, ধনাত্মক দিকে অসীম পর্যন্ত লিখা হয়েছে। এবং পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে শূন্য আসবে না, কারণ শূন্য ধনাত্মক কোনো ঋণাত্মক না। তাইলে 1 থেকে শুরু হবে, যেহেতু পূর্ণ সংখ্যা এই জন্য 1 থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত 1 থেকে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা যায়। তারপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে অর্থাৎ -1 থেকে অসীম পর্যন্ত, ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। এখন এখানে পূর্ণ সংখ্যাকে আরেকটা প্রকাশ করা যায়, যেমন শূন্যকে তাহলে তো অন্তর্ভুক্ত করতে হবে। শূন্যকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়? একটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা একটা বিষয় আছে এবং তাকে থাকে তখন সময় এখানে আমরা শূন্য সহ অন্তর্ভুক্ত করবো। কারণ অঋণাত্মক মধ্যে এখানে যেহেতু অঋণাত্মক বলছে, আমরা জানি শূন্য কিন্তু ঋণাত্মক নয়, তাহলে অঋণাত্মক সংখ্যা। এই জন্য আমরা তখন সময় 0, 1, 2, 3 এবং অসীম পর্যন্ত আমরা তাকে লিখতে পারি। অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে যেহেতু 1, 2, 3 এগুলো ধনাত্মক সংখ্যা, এগুলো ঋণাত্মক নয়, তাইলে আমরা অঋণাত্মক সংখ্যার মধ্যে তাকে আমরা অন্তর্ভুক্ত করতেই পারি। তখন এখানে আমি শূন্য লিখতে পারি, কারণ শূন্য কিন্তু ঋণাত্মক সংখ্যা নয়, সেও কিন্তু অঋণাত্মক সংখ্যা। এই জন্য তখন একমাত্র আমরা শূন্যকে এখানে অন্তর্ভুক্ত করতে পারি। তাইলে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব যে সহমৌলিক, যে সকল সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে বা কমন গুণনীয়ক না থাকে তাদেরকেই পরস্পরের সহমৌলিক বলে। এটা হচ্ছে সহমৌলিকের সংজ্ঞা। এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন 2 কে ভাঙা যায় 1 ক্রস 2 এবং 3 কেও ভাঙা যায় 1 ক্রস 3। তার মানে দেখেন এখানে 1 দুইটাতেই সাধারণ গুণনীয়ক, 2 এরও সাধারণ গুণনীয়কে 1 আছে, 3 এরও সাধারণ গুণনীয়কে 1 আছে, কিন্তু এটা এক্সপ্রেশনাল, এটাকে ছাড়তে হবে, অর্থাৎ এটা ব্যতিক্রম, এটাই ছাড়তে হবে। মানে বলছে যে 1 ব্যতীত, তাহলে দুইটার মধ্যে কিন্তু 1, 1 এরও 2 এরও কিন্তু গুণনীয়ক হিসেবে 1 আছে, 3 এরও গুণনীয়ক হিসেবে 1 আছে, কিন্তু এটাকে বাদ দিয়ে অন্য কোনো যদি সাধারণ, মানে এখানে 2 কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভেঙে লেখা যায় না, 3 কে আর কোনো সংখ্যা দিয়ে ভেঙে লেখা যায় না। অর্থাৎ যে সংখ্যাগুলোর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তারাই হচ্ছে পরস্পরের সমান। তাহলে যেহেতু 2 কে এখানে 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, তাইলে এখানে 1 ব্যতীত, 1 ছাড়া, এই 1 দুইটাতেই 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক, মানে কমন কোনো গুণনীয়ক নেই। এই জন্য 2 এবং 3 পরস্পরের হচ্ছে সহমৌলিক। এখন এক্সাম্পলের দিক দিয়ে যদি আমি আবার বলি, যেমন 2 এবং 4 কি সহমৌলিক হতে পারে? দেখি, তাহলে 2 কে আমি লিখতে পারি 1 পূরণ 2 লিখতে পারি, আবার 4 কে লিখতে পারি 2 কে আর কি বেশি লিখা যায় না, 4 কে লিখতে পারি 1 ক্রস 4 লিখা যায়, তারপরে আবার 2 পূরণ 2 ও লিখা যায়। তাহলে দেখেন এখানে 1 ছাড়াও, এই দুইটাতেই 1 একটা গুণনীয়ক ছাড়াও, 2 এর গুণনীয়কে 1 এবং 4 এর গুণনীয়কে 1 আছে, এটা ছাড়াও আমরা কিন্তু 2 এর গুণনীয়কে 2 আছে, আবার 4 এর গুণনীয়কে 2 আছে। তার মানে এই আমাদের সংজ্ঞা মতে যে সকল সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তারাই হচ্ছে পরস্পরের সহমৌলিক। তাইলে আমার 2 এবং 4 কেন সহমৌলিক নয়? কারণ তাদের মধ্যে 1 ছাড়াও আরেকটা গুণনীয়ক আছে 2, মানে 2 কে ভাঙলে 2 পাওয়া যায়, 4 কে ভাঙলে 2 পাওয়া যায়, তার মানে 2 এরও গুণনীয়ক 2, 4 এরও গুণনীয়ক 2, তার মানে এই সাধারণ একটা কমন, সাধারণ শব্দের মানে হচ্ছে কমন, তাহলে এই দুইটার মধ্যে কমন একটা গুণনীয়ক আছে 2, তাইলে এই 2 এবং 4 পরস্পর সহমৌলিক নয়। এরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন
যেমন 3 1 × 3 লেখা যায়, আবার 3 কে আর কোনোভাবে ভাঙা যায় না। 9ও কিন্তু যেমন 1 × 3, আবার 9 কে ভাঙা যায়, সরি 1 × 9 লিখতে পারি, অর্থাৎ 9 কে লিখতে পারি 1 × 9, আবার 3 × 3 লিখতে পারি। তার মানে দেখেন 3 এর গুণনীয়কে 1 ছাড়াও 3 আছে এবং 9 এর গুণনীয়কে 1 ছাড়াও 3 আছে, অর্থাৎ তাহলে এই দুইটার মধ্যে সাধারণ গুণনীয়ক কিন্তু 3 আছে, অর্থাৎ 3 কে বাংলা 3 পাওয়া যায়, 9 কে বাংলা 3 পাওয়া যায়। তাইলে 3 এবং 9 পরস্পর সহমৌলিক নয়, অর্থাৎ আমাদের সংজ্ঞা মতে হচ্ছে 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তারা হচ্ছে পরস্পরের সহমৌলিক। এখন এরকম আমরা এক্সাম্পল যদি দেখি, যেমন 4 এবং 9 পরস্পর সহমৌলিক হতে পারে কিভাবে, এখানে 1 × 4 লিখতে পারি, আবার 2 × 2 লিখতে পারি, আবার 9 কে লিখতে পারি 1 × 9 লিখতে পারি, আবার 3 × 3 লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখেন, এখানে দুইটাতে মানে 1 আছে, গুণনীয়ক হিসেবে দুইটারই গুণনীয়ক হিসেবে 1 আছে, কিন্তু 1 ব্যতীত আর কোনো সংখ্যার মিল নেই, অর্থাৎ কোনো গুণনীয়ক 4এরও এমন কোনো গুণনীয়ক নেই যাতে 9 এর মধ্যে আছে, 9 এর কোনো 4 এর মধ্যে আছে। তার মানে 4 এবং 9 পরস্পরের হচ্ছে সহমৌলিক। তাইলে এবারে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন 5 এবং 15 পরস্পর সহমৌলিক কিনা দেখি। আমি 5 কে লিখতে পারি 1 × 5 লিখতে পারি, আর কোনোভাবে 5 কে ভাঙা যায় না, তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, 15 কে লিখতে পারি 1 × 15, আবার লিখতে পারি 3 × 5 লিখতে পারি। তাহলে একটা যদি দেখেন 5 এরও গুণনীয়কের মধ্যে 5 আছে, আবার 15 এর গুণনীয়কের মধ্যে 5 আছে, তার মানে এই 5 এবং 15 এর মধ্যে সাধারণ গুণনীয়ক হিসেবে একটা সংখ্যা দেখা যাচ্ছে 5 আছে। তাইলে তারা পরস্পরের সহমৌলিক নয়, তারা হচ্ছে যেমন এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা যদি পেয়ে থাকি 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক পেয়ে থাকি, তাহলে তারা পরস্পরের সহমৌলিক নয়। তাহলে এখন সহমৌলিক তারা আরো দিয়ে একটু যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যেমন আমরা লিখতে পারি, যেমন 6 কে লিখতে পারি 1 × 6 লিখতে পারি, আবার লিখতে পারি 2 × 3 লিখতে পারি। আবার যদি আমি লিখতে পারি 11, যদি লিখি 11 হচ্ছে 1 × 11 ব্যতীত আর কোনো সংখ্যা লেখা যায় না। তার মানে 6 এর যে সকল গুণনীয়ক আছে 11 এর মধ্যে এই সকল মানে 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, এই জন্য 6 এবং 11 কে পরস্পরের সহমৌলিক আমরা লিখতে পারি। আবার যদি আমরা 2 এবং 9 এর মধ্যে দেখি, তাহলে 2 হচ্ছে 1 × 2 লিখা যায়, আর কোনোভাবে লিখা যায় না। 9 কে 1 × 9 লিখা যায়, আবার 3 × 3 লিখা যায়। তার মানে এখানে কোনো 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ এখানে 1 আর 2 আছে, আর এখানে 1 9 3 আছে, অর্থাৎ 1 ছাড়া আর কোনোটার কোনো মিল নেই এটার সাথে। তাইলে 2 এবং 9, অর্থাৎ 2 এবং 9 পরস্পরের সহমৌলিক। মানে সহজভাবে বলতে গেলে সহমৌলিকটা কিন্তু ভালোভাবে বুঝালাম, এই জন্য যারা সহমৌলিকতে কোনো ভুল না হয়, অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, মানে কমন গুণনীয়ক নেই, দুইটার মধ্যে আছে এমন কোনো সংখ্যা নেই গুণনীয়ক হিসাবে, তাহলে তারা পরস্পরের হচ্ছে সহমৌলিক। এখন আমি আলোচনা করব ভগ্নাংশ সংখ্যা। আসলে ভগ্নাংশ কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তারা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখানে একটা শর্ত হচ্ছে যে উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। এখানে নিচে যদি আমি q দিয়ে তুলেছি, তাহলে q is not equal to 0 হবে এবং q is not equal to 1 হবে, অর্থাৎ q এর মানটা কখনোই 0 হতে পারবে না এবং কখনোই 1 হতে পারবে না। যদি q এর মান 0 এবং 1 হয় তাহলে সেটা ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখানে হচ্ছে এটা কেন হতে পারবে না, যেমন আমি আচ্ছা এটা থাকে, যেমন আমি লিখতে পারি যেমন 2/1, অর্থাৎ হচ্ছে উপরে 2 আর নিচে যদি 1 হয় তাহলে এটা কখনোই ভগ্নাংশ হবে না, কারণ আমার শর্ত মতো হচ্ছে q নিচে যেটা থাকবে এটা q, অর্থাৎ এখানে হচ্ছে q এর মান হচ্ছে 1, কিন্তু q এর মান ভগ্নাংশ হতে হলে q এর মান 1 হওয়া যাবে না, এবং 2/0 এটা কখনো ভগ্নাংশ হবে না, কারণ q এর মান 0 হতে পারে না। নিচে যদি থাকে যেটা এটার মান 0 হলে কিন্তু এটা ভগ্নাংশ হবে না। তো এখন ভগ্নাংশ আমরা বললাম ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কখনোই হরের মান কখনোই 0 এবং 1 হতে 1 হতে পারবে না। তাইলে 2/5 এটা একটা ভগ্নাংশ হতে পারে, এটা অবশ্যই এটা ভগ্নাংশ। 3/4 এটা ভগ্নাংশ হতে পারে, আবার 5/2 এটা ভগ্নাংশ হতে পারে।
এখন এগুলো ভগ্নাংশ হতে পারে, কারণ এগুলো হচ্ছে নিচে যেটা কিউ এর মান আমরা কিউ হিসেবে বিবেচনা করি, পি বাই কিউ, অর্থাৎ কিউ হিসেবে নিচেটা কিউ হিসেবে, কিউ হচ্ছে হর, কিউ হচ্ছে হর এবং কিউ হচ্ছে লব। তো আমরা জানি কিউর মান তো নট ইকুয়াল টু 0 এবং 1, এই কিউর মান হচ্ছে 0 এবং 1 হতে পারবে না। তাহলে এই শর্ত সাপেক্ষে এই তিনটে হচ্ছে ভগ্নাংশ। এখন আবার ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভগ্নাংশকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু ভগ্নাংশ তিন ভাবে লেখা যায়। যেমন ভগ্নাংশ হচ্ছে, যেমন একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি, যাদের যে সকল সংখ্যার হচ্ছে লব ছোট এবং হর বড়, তারা হচ্ছে প্রকৃত, মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে সকল সংখ্যার পিটা কিউ থেকে ছোট, অর্থাৎ যে সকল সংখ্যার পির মানটা কিউ থেকে ছোট অথবা পির পি থেকে কিউ বড়, অর্থাৎ যে সকল সংখ্যার লব হচ্ছে ছোট, লব হচ্ছে ছোট এবং হর বড়, তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ কারা, যে সকল সংখ্যা, যেমন 5/2, যে সকল সংখ্যার হচ্ছে হর যে সকল সংখ্যার হর ছোট, হর ছোট, হর ছোট এবং লব বড়, লব বড় হচ্ছে বড়, আর তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মানে যাদের হচ্ছে পি এর মানটা, এই শর্ত সাপেক্ষে যাদের পি এর মানটা হচ্ছে বড় কিউ থেকে, অর্থাৎ যাদের আহ যাদের হচ্ছে লব বড় এবং হর ছোট, তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কারণ তাকে বাংলায় কিন্তু তাকে বাংলায় একটা দশমিক ভগ্নাংশ আসে, দশমিক আসে। তো তার থেকে হচ্ছে যেটা প্রকৃত হচ্ছে যে সকল সংখ্যার লব হচ্ছে ছোট এবং হর বড়, তারা প্রকৃত ভগ্নাংশ। যে সকল সংখ্যার লব বড় এবং হর ছোট, তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশকে আবার আমরা অন্যভাবে লিখতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে লিখতে পারি, মিশ্র ভগ্নাংশ হিসেবে। যে সকল সংখ্যা, যেমন আমি এটাকে লিখতে পারি যেমন 5/2, অর্থাৎ এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে তার লব বড় এবং হর ছোট। তাইলে আমরা এটা যদি লিখতে পারি, আমরা তাহলে এটা এভাবে লিখতে পারি, যেমন 2 সমস্ত 2/1, আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এটাকে মিশ্র, যদি এভাবে কোনো সংখ্যা যদি এভাবে থাকে, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ, এটাকে বলবো মিশ্র মিশ্র ভগ্নাংশ, এটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ যে সকল সংখ্যা অপ্রকৃত, যে সকল অপ্রকৃত ভগ্নাংশকে এভাবে আমরা লিখি সামনে এভাবে এনে ফলাফলটা, তাহলে সে সকল ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ আমরা লিখে থাকি। যেমন আমি যদি 11/2, এটাকে আমরা যদি এভাবে লিখতে চাই, তাহলে 5×10, 5 সমস্ত 2/1, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি আমরা ভেঙে এটা আনতে চাই, তাহলে 5 আর 2 গুণ দিলে হচ্ছে 5×10, আর উপরেরটা হবে যোগ, অর্থাৎ 11, 11টা উপরে লিখবো আর নিচে যা আছে তা লিখবো। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এভাবে মিশ্র ভগ্নাংশ আকারেও আমরা লিখতে পারি। যে সকল ভগ্নাংশের সামনে কোনো পূর্ণ সংখ্যা থাকবে, যে সকল ভগ্নাংশের সামনে পূর্ণ সংখ্যা থাকবে, তারই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা বুঝলাম ভগ্নাংশ হচ্ছে সাধারণত দুই প্রকার, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারেও লিখতে পারি। এখন আমি আলোচনা করব আসলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা যে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তারা হচ্ছে মূলদ সংখ্যা। এখানে একটা শর্ত আছে, যেমন q ইজ নট ইকুয়াল টু 0, মানে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q এর মানটা কখনোই শূন্য হবে না, তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন আমি 1/2, সে হচ্ছে p এর মান 1, q এর মান 2, অর্থাৎ সেটাকে আমি মূলদ সংখ্যা বলতে পারি, যদিও সে ভগ্নাংশ, সেটাকে মূলদ সংখ্যা বলতে পারি। আবার 3/1, অর্থাৎ এখানে মূলদ সংখ্যার ক্ষেত্রে নিচে 1 হলেও সমস্যা নেই। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q এর মানটা শুধু নিচেরটার মান কখনোই শূন্য হবে না, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। যেমন 3/2 মানে 3/1, সে 3, অর্থাৎ সে একটা পূর্ণ সংখ্যা। আবার সকল পূর্ণ সংখ্যা, এক কথায় সকল পূর্ণ সংখ্যাকেও মূলদ সংখ্যা বলা চলে এবং সকল ভগ্নাংশ সংখ্যাকেও মূলদ সংখ্যা বলা চলে। সকল পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা চলে এবং সকল ভগ্নাংশ সংখ্যাকেও মূলদ সংখ্যা বলা চলে। যেমন আমি যদি বলি 5 একটি পূর্ণ সংখ্যা, তাহলে সে মূলদ সংখ্যা। 5 সে পূর্ণ সংখ্যা, সে মূলদ সংখ্যা। এভাবে 6 সে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, মানে তার নিচে আমি মনে মনে 1 কল্পনা করতে পারি, তাহলে তাকে আর কিন্তু আমরা তাদেরকে p/q আকারে প্রকাশ করে এভাবে যাচ্ছে এবং q এর মান কখনোই শূন্য হচ্ছে না, অর্থাৎ q এর মান 1 হতে পারে। মূলদ সংখ্যার ক্ষেত্রে q এর মান 1 হতে পারে এবং মূলদ সংখ্যাকে আমরা সাধারণত এভাবে
ক্যাপিটাল লেটারে কিউ দ্বারা প্রকাশ করে থাকি মূলদ সংখ্যা। তাহলে হচ্ছে মূলদ সংখ্যা যদি আমি একটা সেট লিখতে চাই তাহলে আমার মনে হচ্ছে তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেমন এক লিখতে পারি সেও মূলদ সংখ্যা, আবার লিখতে পারি 5/2 সেও মূলদ সংখ্যা, তারপরে আমরা লিখতে পারি 5ও মূলদ সংখ্যা লিখতে পারি, তাহলে 1/2 সেও মূলদ সংখ্যা লিখতে পারি, -1/2 সেও মূলদ সংখ্যা লিখতে পারি, -10 সেও মূলদ সংখ্যা, আমরা অসীম লিখতে পারি মূলদ সংখ্যা। অর্থাৎ তারা সকলেই হচ্ছে মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q is not equal to 0, q is not equal to 0, তাদেরকে মূলদ সংখ্যা। এখন -1/2 সেও মূলদ সংখ্যা হতে পারে, কারণ মূলদ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ কথা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা বলতেই বোঝা যায়, সকল পূর্ণ সংখ্যা বলতেই বোঝা যায় ধনাত্মক ও ঋণাত্মক উভয় সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা চলে। তাহলে এভাবে আমরা পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, সকল পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আবার একটা হচ্ছে মানে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? এখন আমরা আলোচনা করব অমূলদ সংখ্যা। আসলে অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না এবং q is not equal to 0 হয় না, তাদেরকে হচ্ছে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না এবং pq পূর্ণ সংখ্যা নয়, pq পূর্ণ সংখ্যা নয়, p এবং q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, তাদের হচ্ছে অমূলদ সংখ্যা বলে। যেমন যেমন √2/3 সে হচ্ছে অমূলদ সংখ্যা। কেন? কারণ আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে, অর্থাৎ মূলদ সংখ্যা ব্যতীত বাকি সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। যেমন মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় এবং q is not equal to 0 এবং pq অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। মূলদ সংখ্যা শর্ত হচ্ছে q is not equal to, অর্থাৎ হরটা শূন্য হওয়া যাবে না এবং p এবং q দুটি পূর্ণ সংখ্যা হবে, তবেই সে মূলদ সংখ্যা। এছাড়া যদি p এবং q অপূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা নয় বা অপূর্ণ সংখ্যা হয় এবং যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করে গেছে, অর্থাৎ p/q আমরা বলতে পারি, কিন্তু এখানে p এবং q দুটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়। যেমন q পূর্ণ সংখ্যা হলেও p কিন্তু পূর্ণ সংখ্যা না। p এর মান হচ্ছে √2, অর্থাৎ √2 এর মান হচ্ছে 1.41 এভাবে সামথিং চলে আসছে, অর্থাৎ সে অসীম পর্যন্ত হয়ে যাবে। তাইলে সে পূর্ণ সংখ্যা নয় এবং সে কখনো ভগ্নাংশ হতে পারে না, কারণ √2 এর মান হচ্ছে অসীম। অসীম তাকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাইলে √2 পূর্ণ সংখ্যা নয়। তো আমরা মূলদ সংখ্যা হতে হলে p/q ওটাকে প্রকাশ করা যেতে হবে, যেটা এটা গেছে, কিন্তু p ও q দুইটি পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এখানে q পূর্ণ সংখ্যা হলে p পূর্ণ সংখ্যা না, তাইলে সে মূলদ সংখ্যার শর্ত পূরণ করে না, এই জন্য সে অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা গেলেও p এবং q দুটিই পূর্ণ সংখ্যা হয় না অথবা যে কোনো একটি পূর্ণ সংখ্যা না, তারা অমূলদ সংখ্যা। তো আমরা অমূলদ সংখ্যাকে সাধারণত QC মানে QC ভাবে কিউ এর q টু দি পাওয়ার c এভাবেও আমরা এটা প্রকাশ করতে পারি। q এর উপরে এভাবে মানে c ছোট হাতের এভাবে একটা c লিখলে ডান পাশের উপরে c লিখে এভাবে আমরা অমূলদ সংখ্যা প্রকাশ করতে। যদি একটা অমূলদ সংখ্যা আমরা সেট প্রকাশ করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেমন √2 √3, অর্থাৎ যে সকল পূর্ণবর্গ নয়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল কিন্তু অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল কিন্তু অমূলদ সংখ্যা। যেমন 2 এবং 3 পূর্ণবর্গ নয়, এদের বর্গমূল কিন্তু অমূলদ সংখ্যা। আবার √5 এরা আছে। আবার ধরুন 2.102, তারপরে 5, 6, 9 এভাবে মানে অসীম, এই সংখ্যাগুলো কিন্তু তারা হচ্ছে এভাবে অমূলদ সংখ্যা, কারণ এই সকল অসীম সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আমরা জানি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা। যেহেতু এই অসীম সংখ্যাগুলোকে আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যা এভাবে লিখতে পারি। এবং পূর্ণবর্গ সংখ্যা আসলে পূর্ণবর্গটা কি, পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা নয় এগুলা কি আসলে আমরা বুঝি। অর্থাৎ যে সকল সংখ্যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা তাদেরকে পূর্ণ সংখ্যা বলি। যেমন 4 এর বর্গমূল কিন্তু 2, অর্থাৎ তাইলে 4 একটা পূর্ণ সংখ্যা, 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা। আবার যেমন √9, অর্থাৎ 9 এর বর্গমূল একটি 3, তাইলে 4টি পূর্ণ সংখ্যা এবং তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা যায়, তাকে পূর্ণ বর্গ
সংখ্যাও বলা যায়। সে 4 একটি পূর্ণ সংখ্যা এবং 4 একটি পূর্ণবর্গ সংখ্যাও। যেমন 9, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাইলে 9 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। অর্থাৎ যে সকল সংখ্যা বর্গমূল একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেমন এই 2 এবং এই 3, অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে 2 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3। তাইলে কথা হচ্ছে যে 4 এর বর্গমূল 2 সেও পূর্ণ সংখ্যা, 9 এর বর্গমূল 3 সেও পূর্ণ সংখ্যা। এই জন্য মানে 9 এবং 4 কে পূর্ণবর্গ সংখ্যা বলে। অর্থাৎ যেভাবে আমরা 16 কেও পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, কারণ 16 এর বর্গমূল হচ্ছে 4, অর্থাৎ 4 এটা পূর্ণ সংখ্যা। তাইলে 16 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। আবার রুট ওভার 25 এর বর্গমূল কিন্তু 5, তার মানে 5 একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 25 কে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। অথবা কোন সংখ্যার বর্গকে তাকে বর্গকে পূর্ণ সংখ্যা বলা। যেমন 5 এর বর্গ হচ্ছে 25, তাহলে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25 এর বর্গমূল হবে 5। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, তাহলে 9 কে একটা পূর্ণবর্গ সংখ্যা বলা যায়। তারপরে 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে 4 কে একটা পূর্ণবর্গ সংখ্যা বলা যায়। তারপরে 6 এর বর্গ হচ্ছে 36, তাহলে 36 কে একটি পূর্ণবর্গ সংখ্যা বলা যায়। অর্থাৎ যে সকল সংখ্যা বর্গমূল একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ বা দশমিক নেই, আসবে না, যে সকল সংখ্যা বর্গমূল করলে কোনো ভগ্নাংশ বা দশমিক আসবে না, সেই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 49 সে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ তার বর্গমূল হচ্ছে 7 এবং 7 একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যার বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা, তাইলে ওই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা চলে। তাহলে আমরা বুঝলাম আসলে পূর্ণবর্গ সংখ্যা। এখন তাহলে অমূলদ সংখ্যা কারা? যদি পূর্ণবর্গ সংখ্যা হয় না, পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 8, রুট ওভার 8 সে কিন্তু অমূলদ সংখ্যা হবে। রুট ওভার 10 সে অমূলদ সংখ্যা হবে, কারণ তাদের বর্গমূল কিন্তু দশমিক সংখ্যা আসবে। তারা 8 এবং 10 এগুলা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 8, 10 পূর্ণবর্গ সংখ্যা নয়। রুট ওভার 5 সেও কিন্তু মানে অমূলদ সংখ্যা, কারণ তার বর্গমূল ভাবে দশমিক আসবে এবং অসীম পর্যন্ত দশমিক দেবে, তাকে ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করা যায় না। তাইলে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, যেমন 24 এর বর্গমূল কিন্তু দশমিক আসবে এবং অসীম পর্যন্ত আসবে, তাইলে 24 একটা অমূলদ সংখ্যা, এদেরকে আমরা অমূলদ সংখ্যা লিখতে পারি। শুধু একমাত্র হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যদি থাকে, তাহলে তার বর্গমূলের একটা পূর্ণ সংখ্যা আসবে এবং সেই হচ্ছে একমাত্র মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যদি না থাকে, তাহলে তার বর্গমূল হবে একটি অমূলদ সংখ্যা। এখন আমি আলোচনা করব ভগ্নাংশ আর সংখ্যা। আসলে ভগ্নাংশ সংখ্যা অ্যাকচুয়াল বলতে কি বুঝি? ভগ্নাংশ হচ্ছে সকল দশমিক সংখ্যাকেই ভগ্নাংশ সংখ্যা বলে, সকল দশমিক সংখ্যাকেই ভগ্নাংশ সংখ্যা বলে। তো এখানে হচ্ছে যে যেমন আমি 5/2, অর্থাৎ এখানে হচ্ছে 5/2 হচ্ছে 2.5, অর্থাৎ দশমিক, অর্থাৎ তার মধ্যে দশমিক আছে, তাকে 5/2 আকারে অর্থাৎ p/q আকারে লেখা যায়, এবং তাহলে সে হচ্ছে মূলদ সংখ্যা। একাধারে সে মূলদ সংখ্যা, কারণ তাকে যেহেতু p/q আকারে লেখা যায়, তাহলে সে মূলদ সংখ্যা। তাকে যেহেতু p/q আকারে অর্থাৎ লেখা যায়, তাহলে এই সংখ্যাটাকে মানে 2.5 কে আসলে মূলদ সংখ্যা বলা চলে। কারণ যে সকল দশমিক বা ভগ্নাংশকে p/q আকারে লেখা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলা চলে, এবং সে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ কাকে বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে যদি দশমিকে প্রকাশ করা যায়, তাহলে তারা হচ্ছে দশমিক ভগ্নাংশ। যেমন আমি 5/2 কে অর্থাৎ এই মূলদ সংখ্যাকে 2.5 লিখতে পারি, তাহলে হচ্ছে সে মানে মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলাম, সে হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার হচ্ছে যেমন রুট ওভার 2, তাকে যদি আমি প্রকাশ করি 1.414 এরকম সামথিং যাই, যে এর মানটা যাই আছে না কিন্তু, তাকে কিন্তু দশমিকে প্রকাশ করা যায়, সেও কিন্তু ভগ্নাংশ সংখ্যা, কিন্তু সে কিন্তু মূলদ সংখ্যা নয়। এবং আমরা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বলতে পারি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে যদি আমরা দশমিকে প্রকাশ করে থাকি, তাহলে তাকে আসলে দশমিক ভগ্নাংশ বলা চলে। এখন দশমিক ভগ্নাংশ আসলে কয় প্রকার? ভগ্নাংশ আসলে কয় প্রকার? ভগ্নাংশ হচ্ছে প্রথমত আমরা বলতে পারি ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম ভগ্নাংশ এবং একটা হচ্ছে অসীম ভগ্নাংশ। সসীম ভগ্নাংশ আসলে কোনটা? মানে যেমন সসীম ভগ্নাংশ, যেমন 5/2 সে হচ্ছে সসীম ভগ্নাংশ, কারণ 2.5 মানে তার এই দশমিকের পরে একটা লিমিটেড সংখ্যা, দশমিকের পরে কিন্তু সসীম সংখ্যা, এখানে কোনো অসীম নেই, তাহলে এটা হচ্ছে একটা সসীম ভগ্নাংশ। অর্থাৎ যে সকল সংখ্যাকে দশমিকে প্রকাশ করে দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত আসে, এরপরে আসে না, তাহলে সে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এবং অসীম দশমিক ভগ্নাংশ কি? যেমন 10/3, তাকে যদি আমি প্রকাশ করি 3.3333 এভাবে
অসীম পর্যন্ত আসবে তাকে হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ বলে। তাহলে আমরা ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম অর্থাৎ দশমিকের উপরে যে সকল ভগ্নাংশকে বা দশমিকে প্রকাশ করলে তাদের দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত আসবে, তাহলে তারা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এবং যে সকল সংখ্যাকে ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে বা যে সকল দশমিক সংখ্যা আসলে অসীম পর্যন্ত হবে, দশমিকের উপরে অসীম পর্যন্ত হবে বিস্তৃত, তারা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন অসীম দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে আবৃত সংখ্যা এবং এটা হচ্ছে অনাবৃত সংখ্যা। আবৃত সংখ্যা কি, আমরা যদি এই সংখ্যাটাকে, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, এবং এই সংখ্যাকে যদি আমরা আবৃত করতে চাই তাহলে 3 পরে হচ্ছে বারবার 3 আসছে। এখন এই 3 একটা 3 উপরে যদি আমরা একটি টিপ দিয়ে দিই বা ফুটো দিয়ে দিই, তাহলে হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে এই এই পয়েন্টের কারণে বোঝা যাচ্ছে যে এখানে অসংখ্য বার হচ্ছে অসীম পর্যন্ত 3 আছে, এটা বোঝা যায়। তাহলে আমরা যেহেতু বারবার 3 আসছে, এভাবে এটাকে যদি একটা ফুটো দিয়ে এখানে বা পয়েন্ট দিয়ে আবৃত করে দিই, এই জন্য এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা চলে, কারণ যেহেতু এই সংখ্যাটা বারবার আসছে এখানে একটা সংখ্যা ইয়ে করতে পারে। তো এইভাবে যদি অন্য সংখ্যা হয়, যেমন এখন যদি কোনো সংখ্যা এরকম আসে যে যেমন 2.1234591 267 1 এরকম আসে, মানে কোনো সংখ্যা ফ্রিকোয়েন্টলি অর্থাৎ কোনো সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে না, অর্থাৎ কোনো সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে তাকে আমরা এভাবে আবৃত করতে পারি না। তাহলে তারা হচ্ছে অনাবৃত, অর্থাৎ তাদেরকে আবৃত করা যাবে না কখনোই, তাদেরকে এভাবে অসীম পর্যন্ত আসবে, বারবার বারবার আসবে। যেমন আমরা পায়ের মান, অর্থাৎ পায়ের মান 3.1416 এভাবে কিন্তু বারবার বিভিন্ন মান আসে, যেটাকে আমরা কখনোই আবৃত করতে পারি না। তাই হচ্ছে পাই একটি হচ্ছে আহ অসীম অসীম দশমিক ভগ্নাংশ, এবং অনাবৃত অনাবৃত তাই হচ্ছে এগুলো তো সবই হচ্ছে, এটা অসীম দশমিক ভগ্নাংশ, এটা অসীম, এটা অসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু কথা হচ্ছে যাদেরকে অসীম, যে সকল অসীম দশমিক ভগ্নাংশকে এভাবে আবৃত করা যায় তাকে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলে, এবং যে সকল সংখ্যাকে এভাবে আবৃত করা যায় না, অর্থাৎ বিভিন্ন সংখ্যা আসে এখানে, এটাকে আবৃত করা যায় না, তাকে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলে থাকে। তো এছাড়া আমি যদি একটা আর একটা এক্সাম্পল দিই, যেমন আমরা সসীম সংখ্যা তো বুঝলাম, যেমন সে হচ্ছে, যেমন এখানে যদি আমি 3.0 লিখি, তাহলে সে তাকে বলতে হবে সে সসীম সসীম দশমিক ভগ্নাংশ, দশমিকের উপর একটা 0, সে লিমিটেড, মানে সে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এবং অসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা আরো লিখতে চাই তাহলে লিখতে পারি যেমন 22/7, 22/7, এবং সেভাবে এটাকে ভাগ দিলে অসংখ্য মান আসবে। সে হচ্ছে অসীম সে হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, এবং তাকে যে মানটি আসবে না কেন তাকে কিন্তু আবৃত করা যাবে না, তাহলে তাকে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলে। আর যারা যায় তাদেরকে বলা হবে যে আবৃত দশমিক ভগ্নাংশ, এবং যাদেরকে আবৃত করা যায় না তাদেরকে বলা যায় অসীম বা অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমি আলোচনা করবো যে বাস্তব সংখ্যা। আসলে আমরা অনেক আলোচনাই করলাম এই অধ্যায়ের মধ্যে, এবং বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো সকল মূলদ এবং অমূলদ সংখ্যা, সকল ধরনের সংখ্যাকে আসলে বাস্তব সংখ্যা বলা হয়, হোক সে মূলদ হোক সে অমূলদ, সকল ধরনের সংখ্যাকে তাকে আসলে বাস্তব সংখ্যা বলা হয়ে থাকে। এবং বাস্তব সংখ্যা সাধারণত আমরা 8 দ্বারা প্রকাশ করি, বাস্তব সংখ্যাকে সাধারণত 8 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখন সংখ্যা অনুসারে যদি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়ে থাকে, তাহলে বুঝাই যাচ্ছে যে হোক ধনাত্মক সে, হোক ঋণাত্মক, হোক শূন্য, হোক পূর্ণ সংখ্যা, হোক অপূর্ণ সংখ্যা, হোক অসীম সংখ্যা, সবাইকে কিন্তু বাস্তব সংখ্যা বলে থাকে। যেমন এখানে শূন্য মূলদ সংখ্যা, তারপরে -1 মূলদ সংখ্যা, √2, সরি এখানে শূন্য হচ্ছে বাস্তব সংখ্যা, -1 হচ্ছে বাস্তব সংখ্যা, √2 হচ্ছে বাস্তব সংখ্যা, তারপর হচ্ছে √5 হচ্ছে বাস্তব সংখ্যা, তারপর -13 হচ্ছে বাস্তব সংখ্যা। এভাবে বিভিন্ন ধরনের সংখ্যাকে কিন্তু সব ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়ে থাকে, এবং মূলদ সংখ্যাকে আর দ্বারা লেখা প্রকাশ করা থাকে। কারণ এখানে +-1 এটাও কিন্তু মূলদ সংখ্যা, তারপরে +-5 সেও মূলদ সংখ্যা, -100 সেও মূলদ সংখ্যা, শূন্য মূলদ সংখ্যা, √5 ও মূলদ সংখ্যা, তারপরে হচ্ছে তারপর হচ্ছে 10/3 সেও মূলদ সংখ্যা, যদিও এটা যে অসীম পর্যন্ত ভাবে আসে সেও কিন্তু মূলদ সংখ্যা। এই ধরনের সকল সংখ্যাকে আসলে বাস্তব সংখ্যা বলা হয়ে থাকে। এবং এই তথ্যের ভিত্তিতে, এই বেসিক আলোচনার ভিত্তিতে আসলে এগুলো যদি ক্লিয়ার থাকে, কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আসলে এই পাঠের যে যত ধরনের অঙ্ক আছে সবগুলো বুঝতে সহজ হবে। এই জন্য এই বাস্তব সংখ্যার আসলে যে এই বাস্তব সংখ্যার অঙ্কগুলো বুঝতে হলে আসলে এই তথ্যগুলো আসলে যদি কেউ ভালোভাবে বুঝে, এবং তাহলে সে বাস্তব সংখ্যা
সহজে সে অঙ্কগুলো বুঝতে পারবে। এবং এখানে আমি আগেই বলে দিচ্ছি যে আসলে এখানে আমি যেগুলো আলোচনা করলাম, যে সকল সংখ্যা আলোচনা করলাম, এই সংখ্যাগুলো আসলে এখানে সংখ্যাগুলো আমি মুখে বলে দিচ্ছি, এখানে লিখিনি, কারণ এগুলো বইয়ের মধ্যে মুদ্রণ আকারে লেখা আছে সহজেই। এখানে হয়তো আমি এই জন্য বোর্ডে লিখিনি, সময় নষ্ট করিনি, মুখ দিয়ে হয়তো এগুলা বলে দিছি এবং এক্সাম্পল দিয়ে আসলে ব্যাখ্যা করে বুঝিয়ে দিছে। তাই এগুলা আপনারা অবশ্যই নোট থেকে এগুলা দেখবেন, মেইন বই থেকে বা বিভিন্ন ধরনের বই আছে এগুলা, এগুলো থেকে এই সংখ্যাগুলা, মেইন বই সবগুলার সংজ্ঞা স্পষ্টভাবে দেওয়া আছে, যেগুলো আমি এখানে বললাম এবং বুঝিয়ে দিলাম। তো মানে আপনারা চেষ্টা করবেন যে আসলে যাতে এখানকার যে এই সংজ্ঞাগুলো, অর্থাৎ ডেফিনেশন গুলা, প্রত্যেকটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, এর সংখ্যাগুলো আসলে যাতে আপনারা আত্মস্থ করতে পারেন, বুঝে বুঝে মুখস্থ করতে পারেন, এই জিনিসটা সর্বপ্রথম ক্লিয়ার করেন, তাহলে আপনার এই পাঠের অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তো সুপ্রিয় বন্ধুরা, এখন আমি যে বিষয়টা এখানে লিখলাম, আসলে এটা যেহেতু অনেক বড় একটা বিষয়, লিখতে সময় লাগবে, তাই আমি এটা আহ, লিখলাম। এখানে লিখার পর যেটা আপনাদেরকে বোঝাবে, এতক্ষণ যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো একটা চার্টের মাধ্যমে আপনাদের বইয়ে আলোচনা করা আছে। তো এই চার্টটাকে এখানে আমি উল্লেখ করলাম। বাস্তব সংখ্যাকে এক নজরে বাস্তব সংখ্যাকে এভাবে উল্লেখ করা যায়, যেমন বাস্তব সংখ্যাকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমি মূলদ সংখ্যা কি বুঝালাম, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পিও কি পূর্ণ সংখ্যা হবে, হরলব পূর্ণ সংখ্যা হবে, তাদেরকে হচ্ছে মূলদ সংখ্যা বলবে। এবং হরের মান কখনোই শূন্য হবে না, তাদেরকে মূলদ সংখ্যা বলবে। এবং অমূলদ সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অথবা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেও পিও এবং কিউ পূর্ণ সংখ্যা নয়, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। সংখ্যাগুলো যেভাবে আগে বুঝালাম। তো তারপর হচ্ছে মূলদ সংখ্যাকে হচ্ছে দুই ভাগে ভাগ করা, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এখন এই পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার লিখে নিই পুরোটা, কারণ এখানে জায়গা সংখ্যাটির জন্য জাস্ট ধনাত্মক লিখে রাখছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এটা হচ্ছে শূন্য, এবং এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আপনারা দেখতে পাচ্ছেন শূন্যকে আলাদা একটা জায়গায় রাখা হয়েছে। এবং এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এটা হচ্ছে ওয়ান, এবং এটা হচ্ছে যৌগিক সংখ্যা। অর্থাৎ ওয়ানকে মৌলিক সংখ্যাতে রাখা হয়নি, যৌগিক সংখ্যাতে রাখা হয়নি, তাকে আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক সংখ্যা, ওয়ান এবং যৌগিক সংখ্যা। আমি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি, যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি। তো এরপর হচ্ছে যেহেতু মূল সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যায় ভাগ করা হয়েছে, তো পূর্ণ সংখ্যা কি বুঝলাম, পূর্ণ সংখ্যার বিভিন্ন প্রকারভেদ দেখালাম। তারপরে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশতে কারা আছে, যারা প্রকৃত এবং যারা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত আমি প্রকৃতর সঙ্গে এবং অপ্রকৃত বুঝিয়ে দিয়েছিলাম। এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা যায়, যখন তাকে সামনে একটা ভগ্নাংশের সামনে একটা পূর্ণ সংখ্যা লিখবো, ভাগ দিয়ে ভাগফলটাকে সামনে লিখবো, তো আর অবশিষ্টটাকে উপরে লিখবো, তাকে মিশ্র ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এবং তারপর হচ্ছে সাধারণ ভগ্নাংশ বাদে হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ আমরা কি আলোচনা করেছি, এবং অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে আবার দুই প্রকার, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ, যে সকল দশমিক ভগ্নাংশের পিছনে অনেক সংখ্যা থেকে তাকে আবৃত করা যায়, তাদের হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এটা হচ্ছে আবৃত করা যায় না। তো দশমিকের উপরে অনেক সংখ্যা আসে, কিন্তু তাকে আবৃত করা যায় না, কারণ ভিন্ন ভিন্ন অঙ্ক বারবার আসে, এই জন্য তাকে আবৃত করা যায় না। তো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ দুইটি হচ্ছে কিন্তু অসীম দশমিক ভগ্নাংশের অন্তর্ভুক্ত। এবং এদের মধ্যে একমাত্র হচ্ছে যারা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যারা আবৃত করা যায় না, একমাত্র তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে অমূলদ সংখ্যা হচ্ছে একমাত্র তারাই যারা অনাবৃত দশমিক ভগ্নাংশ, যাদেরকে আবৃত করা যায় না, অসীম, একাধারে অসীম, অসীম এবং তাকে আবৃত করা যায় না, তাকে হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ অসীম, অসীম আবৃত, অসীম অসীম এর যে অনাবৃত দশমিক ভগ্নাংশ, তাকে একমাত্র অমূলদ সংখ্যা বলা হয়, তাকে একমাত্র অমূলদ সংখ্যা বলতে পারে। তো তাকে আবৃত করা যায় না। আমরা সাধারণত আবৃত এবং অনাবৃত একটা অসীম সংখ্যাকে আবৃত, অসীম যে সংখ্যাগুলো আছে, অসীম দশমিক ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে, তাকেই সাধারণত আমরা আবৃত এবং অনাবৃত করে থাকি। তো এখানে হচ্ছে যে মূলদ সংখ্যার মধ্যে যারা
আহ সবগুলো হচ্ছে মূল সংখ্যা, একমাত্র হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ যেটা হচ্ছে একমাত্র সে হচ্ছে মূল সংখ্যা। যেমন এটা হচ্ছে √2, √3, √5, যেগুলো হচ্ছে দশমিকের উপরে বারবার বিভিন্ন ধরনের ডিজিট আসবে, কিন্তু তাকে আবৃত করা যাবে না, নির্দিষ্ট কোনো ডিজিট বারবার আসবে না, তো তাকে একমাত্র অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। তো বন্ধুরা, আসলে এই ছিল আজকের এই বাস্তব সংখ্যার আলোচনা, যেটা হচ্ছে সবগুলো এখানে আলোচনা করা হয়েছে, বাস্তব সংখ্যা, মূল সংখ্যা, পূর্ণ সংখ্যা, সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু সংখ্যাগুলো এখানে বোর্ডে লেখা হয়নি, লিখতে অনেক সময়ের প্রয়োজন, ক্লাসটা লম্বা হবে, এই জন্য সংখ্যাগুলো মুখে বলে দিলাম এবং এগুলা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। তো এখন কয়েকটা সংখ্যা বলতে পারি, কয়েকটা সংখ্যা জেনে রাখা বলে, এগুলো হয়তো আহ, আপনারাও জানেন। ধনাত্মক সংখ্যা কি? যেমন শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, এবং ঋণাত্মক সংখ্যা কি? শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে, এবং অঋণাত্মক সংখ্যা কি? অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলা হয়ে থাকে অসীম পর্যন্ত। তো অঋণাত্মক সংখ্যাকে আমরা সাধারণত আর নট, অর্থাৎ আর নট, আর এর নিচে এবং আমরা নট, অঋণাত্মক সংখ্যাকে এভাবে আর নট দ্বারা প্রকাশ করে থাকি, আর ধনাত্মক সংখ্যাকে আর প্লাস দ্বারা প্রকাশ করে থাকি, এবং ঋণাত্মক সংখ্যাকে আর মাইনাস দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড়, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাকে হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা বলে। সেটা যে ওয়ান থেকে শুরু হবে এমন কোনো কথা নেই, কারণ শূন্য থেকে বড় কিন্তু এরকম হতে পারে, যেমন 0.1, সেও কিন্তু শূন্য থেকে বড়, সেও ধনাত্মক সংখ্যা। এর থেকে শূন্য থেকে বড়, সোজা কথা, শূন্য থেকে বড় সকল সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলে, এবং শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে, যেমন -0.1, সেও কিন্তু ঋণাত্মক সংখ্যা। এখানে কিন্তু ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা হতে হবে, যে পূর্ণ সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই। এবং আর নট যেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, সে শূন্য সহ, অর্থাৎ শূন্য থেকে বড়, 0.1, 1, 2, এরকম, মানে শূন্য থেকে বড়, সোজা কথা, শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে, এবং তাকে আর নট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এই ছিল এই অধ্যায়ের আলোচনা। তো যেহেতু এই অধ্যায়ের বেসিক গুলো যদি জানা থাকে, আগেই বলেছি, যদি বেসিক গুলো এই অধ্যায়ে ভালো জানা থাকে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যাবে। তাহলে আমি আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করলাম যেগুলো বোঝানোর জন্য, যেহেতু পাঠ্য বইয়ের মধ্যে এগুলার সংজ্ঞাগুলা সুস্পষ্ট ভাষায় লেখা আছে, এবং সেগুলো আমি মুখ দিয়ে বলে দিলাম এবং এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে এগুলো আসলে উদাহরণের সাথে এবং বইয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য, বইকে সামনে রেখে ক্লাসটি দেখে দেখলে আশা করি উপকৃত হবে। তো সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।